ভারতীয় পণ্যে 50 থেকে কমিয়ে 18% শুল্কের ঘোষণা যুক্তরাষ্ট্রের। বাণিজ্য চুক্তিতে সম্পর্কের নতুন মোড়। পরমাণু কর্মসূচি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে ইরান। মিশর সহ মধ্যপ্রাচ্যের 4 দেশের মধ্যস্থতা। সীমান্ত খোলার প্রথম দিনে গাজা ছাড়তে মাত্র 5 রোগীকে অনুমতি। মিশর থেকে ফিরলেন 12 ফিলিস্তিনি। তীব্র তুষার ঝড়ে স্থবির জাপানের জনজীবন। নিহত অন্তত 30। দুর্গতদের সহায়তায় সেনা মোতায়েন। প্রাণহানি এড়ানোর চেষ্টা। এবং এপস্টেইন ইস্যুতে কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিন্টন দম্পতি। অপরাধে সম্পৃক্ততা প্রত্যাখ্যান, বললেন রাজনৈতিক হেনস্থার কৌশল। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 50% থেকে কমিয়ে 18% করা হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ভারত তাদের বাণিজ্য প্রতিবন্ধকতা শূন্যে নামিয়ে আনা এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে। ট্রাম্প আরও বলেন, মোদির সঙ্গে টেলিফোন আলোচনায় বাণিজ্য ইস্যুর পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে। এই ঘোষণা এমন সময় এলো যখন এক সপ্তাহেরও কম সময় আগে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘ প্রায় 2 দশকের আলোচনার পর একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। সম্ভাব্য যুদ্ধের শঙ্কা পাশ কাটিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকটির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন 2 দেশের কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। জানা যায়, মিশর, কাতার, তুরস্ক এবং ওমানের মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতার ফলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। বৈঠকে মার্কিন প্রতিনিধিদের দলের নেতৃত্ব দেবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে 2 দেশের প্রতিনিধি দলের পাশাপাশি সৌদি আরব, মিশর, তুরস্ক ও মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আসন্ন বৈঠকের প্রধান এজেন্ডা হবে ইরানের পরমাণু কর্মসূচি। প্রায় 2 বছর পর রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খুলে দিলেও প্রথম দিনে গাজা ছাড়ার অনুমতি পেয়েছেন মাত্র 5 গুরুতর অসুস্থ ফিলিস্তিনি। এছাড়া সীমান্ত দিয়ে প্রায় 18 মাস পর মিশর থেকে প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে একটি বাস। বাসটিতে 12 জন ফিলিস্তিনি ছিলেন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধা ও দীর্ঘ অপেক্ষার কারণে প্রায় 20 ঘন্টা সময় লাগে সীমান্ত পার হতেই। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের দক্ষিণে মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গাজায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭১,৮০০ মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় যেখানে প্রতিটি মুহূর্তই টিকে থাকার লড়াই, সেখানেই সমুদ্রের ঢেউ ছুঁয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন একদল ফিলিস্তিনি। বাস্তুচ্যুতদের তাঁবুর ঠিক পাশেই ইসরায়েলি নৌ টহল এড়িয়ে গাজার সৈকতে সাঁতারের অনুশীলনে নামছেন তারা। যুদ্ধের ছায়ায় দাঁড়িয়ে সমুদ্রের বুকে নতুন করে সাহস সঞ্চয় করছেন এই ফিলিস্তিনিরা। এই গল্প যেন প্রতিদিনের লড়াইয়ের মাঝে জীবনের প্রতি অদম্য আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এক পাশে বাস্তুচ্যুত মানুষের সারি সারি তাঁবু, অন্য পাশে উত্তাল ভূমধ্যসাগর। মাঝখানে দাঁড়িয়ে যুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে বাঁচার এক ভিন্ন গল্প। বয়সভেদে নানা শ্রেণীর পুরুষরা প্রতিদিন ভিড় করছেন এই সৈকতে, সাঁতারের অনুশীলন করছেন, শেখাচ্ছেন একে অপরকে, আর মুহূর্তের জন্য হলেও ভুলে থাকার চেষ্টা করছেন যুদ্ধের ভয়াবহতা। এটি গাজা শহরের সৈকতের বর্তমান চিত্র। গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে উপত্যকার প্রায় সব বিনোদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। নেই কোনো সুইমিং পুল, নেই শিশুদের খেলার জায়গা। বাধ্য হয়েই খোলা সমুদ্রকে বেছে নিয়েছেন তারা। তবে সাগরে নামার সময় সতর্ক থাকতে হচ্ছে। ইসরায়েলি নৌটহল এড়িয়ে চলাই এখন গাজার বাসিন্দাদের জন্য বড় চ্যালেঞ্জ। ঝুঁকির মধ্যেই সাঁতারের অনুশীলন করছি। এর মধ্যে সবচেয়ে বড় হুমকি ইসরায়েলি টহল নৌযানগুলো।
যারা সমুদ্রে সাঁতারু ও জেলেদের তাড়া করে সরিয়ে দেয়। ঝুঁকি অনেক, তবু আমরা চেষ্টা করি এমন এলাকায় একত্র হতে যেখানে যুদ্ধজাহাজগুলো পৌঁছাতে পারে না। অনেকে বলছেন এটি শুধু শরীরচর্চা নয়, মানসিকভাবে টিকে থাকার একমাত্র উপায়। সমুদ্রের পানিতে নামলে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যান বোমার শব্দ, ধ্বংসের দৃশ্য আর অনিশ্চিত ভবিষ্যৎ। আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি সাঁতার একটি অত্যন্ত কার্যকর মানসিক ব্যায়াম। এটি আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিদিনের ঘটনা, দৈনন্দিন সমস্যা এবং এই সময়ে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেগুলোর মুখোমুখি হতে মানসিকভাবে শক্তি যোগায়। মানবিক সংকটের মধ্যেও গাজার মানুষ এভাবেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার ছোট ছোট আশ্রয়, যেখানে ঢেউয়ের শব্দ ঢেকে দেয় যুদ্ধের আওয়াজ আর এক টুকরো স্বাভাবিক জীবনের স্বপ্ন জাগিয়ে তোলে বিধ্বস্ত উপত্যকায়। ইমতিয়াজ আহমেদ, RTV। তীব্র তুষার ঝড়ে স্থবির হয়ে পড়েছে জাপানের জনজীবন। মাত্রাতিরিক্ত তুষার ঝড়ে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩০ জন। নিহতের মধ্যে ৯১ বছর বয়সী এক বৃদ্ধাও আছেন। বাসিন্দাদের সহায়তা করার জন্য সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চল আওমোরিতে ৪.৫ মিটার পর্যন্ত তুষারপাত পড়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদের পর্যায়ের বিশেষ এক বৈঠকে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন প্রসঙ্গে মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। হাউস ওভারসাইট কমিটির আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব পাশের ঠিক কয়েকদিন আগেই এই সিদ্ধান্ত জানালেন তারা। সংবাদ মাধ্যম CNN জানায় ৪৩ বছর পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেশনাল প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন। স্থানীয় সময় সোমবার রাতে বিল ক্লিন্টনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। ক্লিন্টন দম্পতির অভিযোগ, এই তদন্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্থা করার কৌশল ছাড়া আর কিছুই নয়। অতীতে এপস্টেইনের সঙ্গে পরিচয়ের কথা স্বীকার করলেও জেফ্রি এপস্টেইনের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানার কথা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মক্কার পবিত্র কাবা শরীফের গিলাফের কাপড় পৌঁছেছিল কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কাছে। মার্কিন বিচার বিভাগে প্রকাশিত এপস্টেইন ফাইলসের নতুন নথিতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের এক নারীর মাধ্যমে গিলাফের ৩ টুকরো কাপড় পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। পরে ওই কাপড় পৌঁছায় এপস্টেইনের বাসভবনে। বিস্তারিত সামেল শিহাবের রিপোর্টে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথি প্রকাশের পর থেকে একের পর এক সামনে উঠে আসছে অন্ধকার সব তথ্য। ভয়ঙ্কর এই অপরাধীর সঙ্গে যেসব প্রভাবশালী ও বিত্তবান ব্যক্তির নাম জড়িয়েছিল তা একদিকে যেমন চমকে দিচ্ছে বিশ্ববাসীকে, আরেকদিকে তাদের বিকৃত ও জঘন্যতম কাজের বিবরণে রীতিমতো গা শিউরে উঠছে। এরই মাঝে সম্প্রতি আরও একটি তথ্য হতবাক করে দিয়েছে পুরো মুসলিম উম্মাকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মক্কায় অবস্থিত মুসলমানদের পবিত্রতম স্থান কাবা শরীফের গিলাফের কাপড় পৌঁছেছিল সেই বিকৃত যৌন পাচারকারী জেফ্রি এপস্টেইনের হাতে। ২০১৯ সালে জেফ্রি এপস্টেইনের মৃত্যুর পর তার ব্যক্তিগত সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়। সম্প্রতি আদালতের নির্দেশে প্রকাশিত ওইসব নথিতে দেখা যায় ২০১৭ সাল থেকে এপস্টেইনের সংগ্রহে ছিল এই অত্যন্ত মূল্যবান গিলাফের কাপড় বা কিসওয়া। কিছু গোপন ইমেইল থেকে জানা যায় ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই পবিত্র বস্ত্রটি পাচার করে এপস্টেইনের কাছে পাঠানো হয়। এর সঙ্গে জড়িত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক নারী ব্যবসায়ী আজিজা আল আহমাদি আবদুল্লাহ আল মাআরি। প্রথমে মক্কা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানে করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, এরপর এপস্টেইনের বাড়িতে পৌঁছায় এই কিসওয়া। নথিতে মোট ৩টি অংশের উল্লেখ পাওয়া যায়, যার একটি কাবার ভেতরের অংশের গিলাফ, আরেকটি বাইরের আবরণ, অন্য আরেকটি অব্যবহৃত টুকরো যা কাস্টমস এড়াতে শিল্পকর্ম হিসেবে তালিকাভুক্ত করা হয়।
এপস্টিনকে পাঠানো একটি ইমেইলে আজিজা আহমাদি কাপড়টির মাহাত্ম্য বর্ণনা করে লেখেন, এই কালো কাপড়টি সুন্নি, শিয়া ও অন্যান্য মাযহাবের অন্তত 1 কোটি মানুষ স্পর্শ করেছেন। তারা কাবার চারপাশে তাওয়াফ করে তাদের দোয়া, ইচ্ছা, অশ্রু এবং আশা এই কাপড়ে রেখে গেছেন। তবে পবিত্র এই নিদর্শন কেন একজন দণ্ডিত যৌন অপরাধীর কাছে পাঠানো হয়েছিল তার স্পষ্ট উত্তর মেলেনি নথিতে। যদিও হারিকেইন ইরমার সময় এপস্টিনের যৌন কাজে ব্যবহৃত ব্যক্তিগত দ্বীপটি ক্ষতিগ্রস্ত হলে তার নিয়মিত খোঁজখবর নিতেন আহমাদি। ফাঁস হওয়া আরও একটি নথিতে দেখা যায় এপস্টিনের সহকারী আহমাদিকে একটি ডিএনএ পরীক্ষার কিটও পাঠিয়েছিলেন, তবে তার কারণ এখনও জানা যায়নি। এফবিআইয়ের এক গোপন স্মারকে দাবি করা হয়, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার পাশাপাশি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাকের বেশ ঘনিষ্ঠ ছিলেন ইহুদি ধর্মাবলম্বী জেফ্রি এপস্টিন। কোটি মানুষের ভক্তি ও ভালোবাসার পবিত্র কাবার গিলাফ কিভাবে শয়তানের দ্বীপে পৌঁছালো বা এপস্টিন কেনই বা সংগ্রহে রেখেছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে এমন সম্মানিত নিদর্শনের সঙ্গে এপস্টিনের নাম জড়িয়ে পড়াকে মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের চরম অবমাননা হিসেবে দেখছেন অনেকে। সামিউল শিহাব, RTV। ওয়াল স্ট্রিটের সফল বিনিয়োগকারী থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের জীবন ছিল ক্ষমতা আর অপরাধের এক ভয়ঙ্কর উপাখ্যান। অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন সহ একাধিক জঘন্য অপরাধে দোষী সাব্যস্ত এই ধনকুবের প্রভাবশালী রাজনীতিক তারকা ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নিজের অপরাধের সাম্রাজ্য চালিয়ে যাচ্ছিলেন বছরের পর বছর। ফেডারেল বিচারের মুখোমুখি হওয়ার আগেই নিউ ইয়র্কের কারাগারে তার মৃত্যু হলেও তার কুকর্মে প্রকাশিত নথি হতবাক করে দিয়েছে বিশ্ববাসীকে। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। নিজেকে কখনোই যৌন শিকারী মানতে চাননি জেফ্রি এপস্টেইন। 2011 সালে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তিনি যৌন শিকারী নন, নিজেকে একজন সাধারণ অপরাধী হিসেবে দাবি করেছিলেন জেফ্রি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি কারাগারে বিচার শুরুর আগেই রহস্যজনকভাবে মারা যান এই ধনকুবের। তার বিরুদ্ধে তখন আনা হয়েছিল মানব পাচার ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ। 1970-এর দশকে ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিদ্যার শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ না করলেও তার মেধায় মুগ্ধ হয়ে এক শিক্ষার্থীর অভিভাবক তাকে পরিচয় করিয়ে দেন ওয়াল স্ট্রিটের এক বিনিয়োগ ব্যাংকারের সঙ্গে। সেই থেকে শুরু মাত্র 4 বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলেন এপস্টেইন। 1982 সালে গড়ে তোলেন নিজের কোম্পানি জে এপস্টেইন অ্যান্ড কোম্পানি। একসময় তার প্রতিষ্ঠান বিভিন্ন অংশীদারদের $1 বিলিয়ন বেশি সম্পদ ব্যবস্থাপনা করছিল। তীক্ষ্ণ বুদ্ধি আর যোগাযোগ দক্ষতায় তিনি বনে যান মাল্টিবিলিয়নিয়ার। এই সময় বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। 2002 সালে নিউ ইয়র্ক ম্যাগাজিনে তাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি জেফকে 1 দশকেরও বেশি সময় ধরে চেনেন। তাকে দারুণ লোক বলেও প্রশংসা করেছিলেন ট্রাম্প। অর্জিত অর্থে তার বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন এপস্টেইন। ব্যক্তিগত দ্বীপ রিসোর্ট, লিটল সেন্ট জেমস, ফ্লোরিডায় প্রসাদসম বাড়ি, নিউ মেক্সিকো র্যাঞ্চ সহ বহু প্রমোদ কেন্দ্র গড়ে তোলেন এ সময়। তার এসব বাসভবনে নিয়মিত যাতায়াত ছিল বিখ্যাত তারকা থেকে শুরু করে প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরও। বিল ক্লিন্টন, কেভিন স্পেসি, ক্রিস টাকার এমন বহুত পরিচিত মুখ তার ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন। তবে শুধু পরিচয় থাকা কোনো অপরাধের প্রমাণ নয় বলে দাবি করে আসছেন এসব তারকারা। 2005 সালে তার বিরুদ্ধে প্রথম বড় অভিযোগ সামনে আসে। ফ্লোরিডায় এক 14 বছরের কিশোরীর পরিবার জানায় এপস্টেইন নিজ বাড়িতে তাদের মেয়েকে যৌন নিপীড়ন করেছে। তদন্তে বেরিয়ে আসে সে সময় তার বিরুদ্ধে এমন অভিযোগের সংখ্যা ছিল প্রায় অর্ধশতাধিক। তবুও 2008 সালে এক বিতর্কিত সমঝোতায় ফেডারেল অভিযোগ এড়িয়ে যান এপস্টেইন। মাত্র 18 মাসের সাজা, তাও দিনে 12 ঘন্টা অফিসে যাওয়ার সুযোগ সহ। প্রভাবশালী সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড একে সমালোচনা করে আখ্যা দেয় ডিল অব দ্য সেঞ্চুরি হিসেবে। এরপরেও তিনি ছিলেন আজীবন যৌন অপরাধীর তালিকায়। 2010 সালে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে তার ছবি নতুন করে বিতর্ক সৃষ্টি করে। পরে এক ভুক্তভোগী অভিযোগ করেন কিশোরী বয়সে তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌনতায় বাধ্য করা হয়েছিল। এমন আরও নানা অভিযোগ ও বিতর্কের পর 2019 সালের জুলাইয়ে নিউ ইয়র্কে আবারও গ্রেফতার হন এপস্টেইন। এবার বিচার শুরুর আগেই কারাগারে তার মৃত্যু হয়, যা নিয়ে আজও বিতর্ক রয়েছে।
এপস্টেইনের মৃত্যুর পর গ্রেফতার হন তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রেমিকা গিসলেন ম্যাক্সওয়েল। 2021 সালে তাকে মানব পাচার সহ 5টি অভিযোগে দোষী সাব্যস্ত করে আদালত। 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন ম্যাক্সওয়েল। এদিকে মৃত্যুর 6 বছর পর 2025 সালে এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশের আইন পাশ করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এরপরেই একে একে প্রকাশ্যে আসে তার ভয়াবহ অপরাধ জগতের লোমহর্ষক চিত্রগুলো। বিনিয়ামিন, RTV। ইতিহাসের পাতায় লেখা আছে এমন কিছু স্থাপনা যা শুধু ইট পাথরের নয়, বরং একটি সভ্যতার আত্মপরিচয়। স্পেনের আন্দালুসিয়ার হৃদয়ে দাঁড়িয়ে থাকা কর্দোভা মসজিদ তেমনই এক বিস্ময়। ইসলামিক গৌরব, শিল্পকলার সৌন্দর্য আর ইতিহাসের উত্থান পতনের নীরব সাক্ষী এই স্থাপত্য আজ পরিচিত মেসকিতা ক্যাথেড্রাল নামে। কিভাবে একসময়ের মুসলিম ইবাদতের এই কেন্দ্রটি হয়ে উঠল পর্যটন আকর্ষণ? স্পেনের মালাগা থেকে আসার হুসাইনের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। স্পেনের আন্দালুসিয়ার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা ইতিহাসের এক বিস্ময়কর নিদর্শন এই কর্দোভা মসজিদ, যা বর্তমানে মেচকিতা ক্যাথেড্রাল অফ কর্দোভা নামে পরিচিত। উমাইয়া শাসক আব্দুর রহমান প্রথমের উদ্যোগে 785 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হওয়া এ মহিমান্বিত মসজিদ একসময় ইসলামী বিশ্বের গর্ব হিসেবে বিবেচিত হতো। আব্দুর রহমানের উত্তরসূরিদের শাসনামলে ধারাবাহিক সম্প্রসারণের ফলে এটি পরিণত হয় ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে শৈল্পিক মসজিদগুলোর একটিতে। ইসলামী শাসনামলে এখানে একসঙ্গে প্রায় 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। কর্দোভা তখন ছিল জ্ঞান বিজ্ঞান, চিকিৎসা, দর্শন ও সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র। মসজিদটি শুধু ইবাদতের স্থানই নয়, বরং একটি শিক্ষা কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে লাল সাদা রঙের অসংখ্য খিলান, শত শত মার্বেল স্তম্ভ আর প্রশস্ত চত্বরের শোভা। কমলা গাছের সারিবদ্ধ বাগান যেন আন্দালুসিয়ার নান্দনিকতার প্রতীক। বিশেষ করে মিহরাবের উপর সোনালী মোজাইকে খোদাই করা পবিত্র কোরআনের আয়াত, বিশেষত আয়াতুল কুরসি, ইসলামী শিল্পকলার এক অনবদ্য নিদর্শন। শত শত বছর পেরিয়েও এ অলঙ্করণ আজও ইতিহাসের গৌরবময় অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয়। তবে পরিতাপের বিষয়, 8 শতাব্দীরও বেশি সময় মুসলিম শাসনের অধীনে থাকা এই পবিত্র স্থাপনায় আজ মুসলমানদের নামাজ আদায় নিষিদ্ধ। 1236 সালে খ্রিস্টান রাজা ফের্দিনান্দ তৃতীয় কর্দোভা দখল করার পর মসজিদটিকে ক্যাথেড্রালে রূপান্তর করা হয়। পরবর্তীতে এর কেন্দ্রস্থলে নির্মিত হয় বিশাল এক গির্জা, যা ইসলামী ও খ্রিস্টীয় স্থাপত্যশৈলীর এক বিরল সংমিশ্রণ সৃষ্টি করে। মসজিদের প্রাচীন অজুখানার স্থানে গড়ে তোলা হয়েছে একটি প্রার্থনা কক্ষ। বর্তমানে কেউ যদি দুহাত তুলে সিজদায় ঝুঁকে পড়েন, সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেন। যেখানে একসময় আল্লাহর ইবাদতে মুখরিত ছিল পরিবেশ, আজ সেখানে ধর্মীয় আচার পালনের সুযোগ নেই, শুধু আছে ইতিহাস দেখার অনুমতি। 1948 সালে ইউনেস্কো কর্দোভা মসজিদকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনার স্বীকৃতি দেয়। বর্তমানে এটি স্পেনের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতিদিন হাজারো পর্যটক পৃথিবীর নানা প্রান্ত থেকে এসে এই স্থাপত্য বিষয় ঘুরে দেখছেন এবং আন্দালুসিয়ার স্বর্ণযুগের স্মৃতিচিহ্নের সাক্ষী হচ্ছেন। ইতিহাসবিদরা বলছেন, কর্দোভা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি মুসলিম সভ্যতার জ্ঞান চর্চা, সহনশীলতা ও শিল্পরুচির প্রতীক। এই মসজিদ প্রমাণ করে একসময় ইউরোপের বুকে ইসলামী শাসন কিভাবে শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে দিয়েছিল। আজও কর্দোভা মসজিদ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে, যা মুসলমানদের স্মরণ করিয়ে দেয় ইসলামী সভ্যতার গৌরবময় অতীত এবং সে অধ্যায়ের উত্থান পতনের বেদনাময় বাস্তবতা। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের জন্য যুক্ত হলো নতুন এক স্থায়ী ঠিকানা। নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নিজস্ব অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে প্রবাসী সাংবাদিকদের সংগঠিত কার্যক্রমে তৈরি হলো এক নতুন অধ্যায়। জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক, কমিউনিটি নেতা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি মাসুদুল কবিরের প্রতিবেদন জানাচ্ছেন সামেল শিহাব।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের অফিস উদ্বোধন হয়েছে। গত 1 ফেব্রুয়ারি রবিবার বিকেলে ফিতা কেটে ক্লাবের অফিস উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মনোয়ারুল ইসলাম। প্রেস ক্লাবের অফিসটি জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র 32 স্ট্রিটের ওপরে ব্রডওয়ে ও রুজভেল্ট এভিনিউয়ের মাঝে অবস্থিত। অভিনন্দন জানাচ্ছি আমাদের করতালির মধ্য দিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে শুরু হয় উদ্বোধন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিন মজুমদার। নিউ ইয়র্কে প্রেস ক্লাবের একমাত্র নিজস্ব কার্যালয় হয় কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের অফিসের আনুষ্ঠানিক যাত্রাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেন কমিউনিটির নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ, মূলধারার রাজনৈতিক অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও ডেমোক্রেট নেতা মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, লায়নের সাবেক সভাপতি ও স্টার ফার্নিচারের সিইও রকি আলিয়ান, বর্তমান সভাপতি JFM রাসেল, জাতীয় প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য সানাউল হক, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাথির খান ফারুকি, অর্থ সম্পাদক রশিদ আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য ও আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ মাসুদুল কবির। উদ্বোধনের পর ক্লাব ভবনের ভেতরে দোয়া অনুষ্ঠিত হয়। সৌজন্য হিসেবে ক্লাবের সকল আসবাবপত্র দিয়েছে স্টার ফার্নিচার। অফিসে সাংবাদিকদের কাজে ব্যবহারের জন্য 2টি কম্পিউটার প্রদান করেন হাবিব রহমান ও সানম্যান এক্সপ্রেস। সামিউল শিহাব, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।